ডিয়ার স্টুডেন্ট, জিওগ্রাফি ক্লাস 12 থার্ড সেমিস্টারের মানবীয় ভূগোল বা হিউম্যান জিওগ্রাফি এর দ্বিতীয় চ্যাপ্টার, যেটা হচ্ছে জনবসতি বা আমরা ইংরেজিতে বলি সেটেলমেন্ট। এই জনবসতি বা সেটেলমেন্ট কি, যে আমরা জানি যে আমাদের মানুষের প্রারম্ভিক তিনটা চাহিদা, খাদ্য, বস্ত্র আর একটা হচ্ছে বাসস্থান। এই যে বাসস্থানটা, এই বাসস্থানটাকেই আমরা বলছি জনবসতি। এটা গ্রিকে এটাকে বলা হয় অ্যাকুইম্যান, মানে যেখানে জনগণ বসবাস করে সেই জায়গাটাকে বলা হয় অ্যাকুইম্যান, আর যেখানে বসবাস করে না সেই জায়গাটা বলে নন অ্যাকুইম্যান। তাহলে এই জনবসতি যদি দেখি, আমরা গ্রামীণ জনবসতি জানি, পৌর জনবসতি জানি। এই গ্রামীণ জনবসতির মধ্যে একটা ভাগ আছে, সেটাকে বলা হয় হ্যামলেট। হ্যামলেটটা হচ্ছে কোনো একটা অঞ্চলে যেখানে খুবই স্বল্প সংখ্যক ঘরবাড়ি থাকবে এবং জনগণ বসবাস করবে, সেটাকেই বলবে হ্যামলেট। 4 জন, 10 জন, 8 জন, সেটাকে আমরা হ্যামলেট বলতে পারি। এইবার আরেকটা বলবো আমরা যে হ্যামলেটের পাশাপাশি মৌজা কি? মৌজা হলো গ্রামীণ জনবসতির একটি ক্ষুদ্রতম একক বা ইউনিট বা একক, সেটাকে আমরা মৌজা বলি। তাহলে এই জনবসতি নিয়ে আমি যে নোটটা বানিয়েছি তোমাদের জন্য, সেই নোটটা থেকে পড়াবো খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলা, এবং যাদের মনে হবে যে নোটটা লাগবে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবে। মাত্র 49 টাকা দাম। তাহলে শুরু করি। জনবসতির শ্রেণী বিভাগ একটা কর্মধারার ভিত্তিতে, একটা গ্রামীণ বসতি, একটা শহরের বসতি। গ্রামীণ বসতি কিসের উপর নির্ভর করে গড়ে ওঠে? কৃষিকাজ, তারপরে আমরা বলতে পারবো যে যানবাহন, এইসবের উপর ডিপেন্ড করে আমাদের গ্রামীণ বসতি গড়ে ওঠে। দ্বিতীয়ত যদি দেখি শহরের বসতি, আমরা জানি ব্যবসা বাণিজ্য, কলকারখানা, এইসবের উপর ভিত্তি করে আমাদের শহরের বসতি গড়ে ওঠে। 2 নম্বর ক্ষেত্রফল অনুযায়ী বসতি, একটা হ্যামলেট, যেটা বলছে ক্ষুদ্রতম গ্রাম, মানে ওই গ্রাম হয়তো 4টে থেকে 5টা বাড়ি হতে পারে, কিন্তু 8টা থেকে 10টা বাড়ি, সেটাকে বলা হয় হ্যামলেট। তৃতীয়ত শহর, উন্নত সুবিধাযুক্ত এবং নগর, এই 4টে। এইবার 3 নম্বরে যদি দেখি স্থায়ীর ভিত্তিতে জনবসতি, একটা হচ্ছে স্থায়ী জনবসতি, একটা অস্থায়ী জনবসতি। স্থায়ী জনবসতি কোনটাকে বলবো? যখন মানুষ কোনো জায়গায় তাদের কিছু চাহিদা, সে বিভিন্ন চাহিদা থাকতে পারলো। যদি বলি যে কোনো ছেলে বা মেয়ে তারা কোনো জায়গা ঘুরতে গেল বা ভ্রমণে গেল, সেখানে যাই কিছুদিন থাকলো, থাকার পরে ওই যে কিছুদিন সেই জায়গাটা থাকলো, সেই জায়গাটা ঘুরে ফিরে দেখলো, আনন্দ নিল সেই জায়গার, সেটাকেই আমরা বলবো অস্থায়ী বসতি। মানে কিছুদিন, কিংবা কেউ গেল কোথাও পড়াশোনার জন্য 1 বছর 5 বছর থাকলো, আবার সেখান থেকে চলে আসলো, ফিরে আসলো, এটাকে আমরা বলি অস্থায়ী। আর স্থায়ী বসতি কি? দীর্ঘদিন ধরে কোনো একটা জায়গায় মানুষ বসবাস করছে, সেটা চাকরির জন্য করুক, ব্যবসার জন্য করুক, আবার বিভিন্ন কারণের জন্য করতে পারে, সেটাকে আমরা স্থায়ী বসতি বলি। এই জনবসতির প্রধান যদি আমরা 2টো ভাগ দেখি, একটা গ্রামীণ বসতি, একটা শহরের বসতি। গ্রামীণ বসতি জানি আমরা, গ্রামীণ বসতির মধ্যে বললাম মৌজা। গ্রামীণ বসতি কাকে বলবো? গ্রামীণ বসতি বলবো জনসংখ্যা 5000 জনের কম হতে হবে এবং প্রায় 70% মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকতে হবে, সেটাকেই আমরা বলবো গ্রামীণ বসতি। তাহলে গ্রামীণ বসতি আমরা জানি 5000 জনের কম থাকতে হবে এবং প্রায় 70% বা 75% মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকতে হবে। এইবার আমরা জানবো পৌর বসতি। পৌর বসতিটা কি? পৌর বসতিতে 5000-এর বেশি জনসংখ্যা থাকতে হবে এবং প্রায় 75% মানুষ অকৃষিকাজের সঙ্গে যুক্ত থাকতে হবে। সে শিল্প হোক, ব্যবসা বাণিজ্য হোক, চাকরি হোক, সে যাই হোক না করো, কিন্তু অকৃষিকাজের সঙ্গে 75% মানুষ যুক্ত থাকতে হবে এবং 5000 জনের বেশি জনসংখ্যা থাকতে হবে। এবার এই শহর অঞ্চলে, পৌর অঞ্চলে কিংবা মহানগর, নগর, এইসব অঞ্চলে কেন জনসংখ্যা বেশি হয়? কারণ এখানে মানুষের আমোদ প্রমোদ, তারপরে যাবতীয় যেসব জিনিসপত্র আমাদের দরকার হয়, সম্পূর্ণ সুযোগ সুবিধা বেশি থাকে। যেমন বলতে পারি যে মানুষের অনেক ধরনের চাহিদা থাকে, কারো সিনেমা দেখার, কেউ পড়াশোনা, কেউ ব্যবসা বাণিজ্য, যার যেটা থাকে, এইসব চাহিদাগুলো কী হচ্ছে, আমরা সব কিছুই বলতে গেলে আমরা শহর অঞ্চলে পেয়ে যাই। এর ফলে শহর অঞ্চলে কী হয়, জনসংখ্যা বেশি হয়। কিন্তু গ্রামীণ অঞ্চলে কী দেখা যায়? সন্ধ্যে 7টা বা 8টার পরে গ্রামীণ অঞ্চলগুলো, বেশিরভাগ গ্রামীণ অঞ্চল কি শুনশান, অন্ধকার, যে মানুষ তাদের ঘরে
বা বাড়িতে প্রবেশ করে যায়। রাস্তাঘাটে 8টা 10টা 11টা 12টার সময় লোকজন চলাফেরা করে না, কারণ চলাফেরা করার মতো সেই পরিস্থিতি থাকেও না। যদিও কেউ চলাফেরা করে, হয়তো চোর ডাকাত তারা হয়তো চলাফেরা করতে পারে, বাদবাকি সাধারণ মানুষ তো ওই সময় চলাফেরা করবে না খুব কাজ না থাকলে। এই জন্য গ্রামীণ জনবসতি এইগুলো হচ্ছে আমাদের যে অসুবিধা, এই অসুবিধাগুলোর জন্য এখানে জনসংখ্যা কম হয়। তারপরে শিক্ষার হার কম, কারণ কি বিশ্ববিদ্যালয় নাই, কলেজ নেই, খুবই কম, 2-1 গ্রামে দেখা যায়। বেশিরভাগ গ্রামীণ অঞ্চলে বিশ্ববিদ্যালয় কলেজ দেখা যায় না। গ্রামীণ বসতির প্রকারভেদ, এখানে একটা পাবো গোষ্ঠীবদ্ধ বসতি, একটা বিক্ষিপ্ত, একটা রৈখিক। গোষ্ঠীবদ্ধ বসতি কোনগুলো বলবো, যেমন যদি বলি কোনো একটা অঞ্চল, এই অঞ্চলকে এরকম অনেক বসতি বা ঘর বাড়ি সেটেলমেন্ট গড়ে উঠছে, সেটাকে আমরা বলবো গোষ্ঠীবদ্ধ বসতি। আর বিক্ষিপ্ত বসতি কোনগুলা, যেমন এগুলো পাহাড়ি অঞ্চলে দেখা যায়, প্রায় পাহাড়ি অঞ্চলে এখানে 2-4টা বাড়ি, হয়তো এখানে 2টো বাড়ি, এইভাবে বাড়ি আছে, এইগুলোকে বলা হয় কি বিক্ষিপ্ত বসতি। আর একটা পাবো আমরা রৈখিক বসতি। রৈখিক বসতি কি, যখন সাপোজ মনে করলাম এটা রেল লাইন বা নদী, এই রেল লাইন বা নদীর পার দিয়ে যে বসতিগুলো গড়ে ওঠে এটাকে আমরা বলি রৈখিক বসতি। রেল লাইন হতে পারে, রাস্তাঘাট হতে পারে, নদী হতে পারে, এর পার দিয়ে যে বসতি গড়ে ওঠে সেগুলোকে আমরা বলবো রৈখিক বসতি। তাহলে গোষ্ঠীবদ্ধ জানলাম। গোষ্ঠীবদ্ধটা হয় কি, কোনো বাজারকে কেন্দ্র করে হয়, অথবা কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে হয়, অথবা ব্যবসা শিল্পক্ষেত্রকে কেন্দ্র করে আমাদের গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠে। এবার বিক্ষিপ্ত জনবসতি প্রায় পাহাড়ি অঞ্চলে, দুর্গম অরণ্যে, এই দুর্গম জায়গাগুলোতে বিক্ষিপ্ত জনবসতি দেখা যায়। আর রৈখিক জনবসতি আমরা দেখতে পাচ্ছি কোথায়, কোনো রেল লাইনের পার দিয়ে, অথবা কোনো নদীর পার দিয়ে, অথবা কি হতে পারে কোনো রাস্তার পার দিয়ে আমরা রৈখিক জনবসতি দেখতে পাই। এবার গ্রামীণ জনবসতির নকশা বা প্যাটার্ন। যে গ্রামীণ জনবসতিগুলো আছে বিভিন্ন রকমের হয়, এই প্যাটার্ন বা নকশা সেগুলো কেমন, গ্রামীণ বসতির নকশা বা প্যাটার্ন। এই নকশা বা প্যাটার্ন কি, যে গ্রামীণে যে বসতিগুলো হয় সেগুলো কিন্তু বিভিন্ন আকার পায়। যেমন আমরা আয়তক্ষেত্রকার একটা বসতি দেখতে পাবো, কি হচ্ছে এগুলো কোনো জমিকে, কোনো খেলার মাঠ, এইগুলো বা কোনো বাগানকে কেন্দ্র করে এই বসতিগুলো গড়ে ওঠে। 2 নম্বর পাবো বৃত্তাকার বসতি। এটা কি হয়, এটা কোনো পুকুর অথবা খেলার মাঠকে কেন্দ্র করে এই বসতিগুলো গড়ে ওঠে। তৃতীয়ত পাবো আমরা নক্ষত্র বসতি। নক্ষত্র বসতিটা কেমন, যে বিভিন্ন কোনো একটা জায়গায়, বিভিন্ন জায়গা থেকে, এই যে একটা জায়গা, ধরো এখানে একটা মোড়, এখানে বিভিন্ন জায়গা থেকে বা বিভিন্ন রাস্তা এসে যুক্ত হয়েছে। এই বিভিন্ন রাস্তায় যুক্ত হওয়ার ফলে কি হচ্ছে, এখানে যে বসতিগুলো গড়ে উঠছে এই বসতিগুলোকে দেখতে অনেকটা নক্ষত্রের মতো। আমরা দেখছি যে বিভিন্ন জায়গা থেকে রাস্তাগুলো আসে এখানে যুক্ত হয়েছে, এবং এই রাস্তার পার দিয়ে আমরা জানি বসতি গড়ে ওঠে, এবং দেখতে অনেকটা কী হচ্ছে নক্ষত্রের মতো। এই জন্য এটাকে বলছি আমরা নক্ষত্র বসতি। একটা পাবো অয়াকৃতির বসতি, একটা পাবো ত্রিকৃতির বসতি। এটা আবার কেমন হবে, ওই যে রাস্তা, এগুলোও ঠিক রাস্তা, এখান থেকে একটা রাস্তা যুক্ত হলো, এখান থেকে একটা রাস্তা যুক্ত হয়ে এবার রাস্তা মেন রাস্তাতে তৈরি হলো, এর পাশাপাশি কী হবে বসতি করে উঠবে, এটাকে আমরা অয়াকৃতির বসতি বলবো। ত্রিকৃতির বসতি এরকম কোনো একটা রাস্তা সেভাবে হলো, দুদিকে পার হয়ে গেলো, এটাকে বলবো ত্রিকৃতির বসতি। তাহলে আমরা গ্রামীণ বসতির বিভিন্ন প্যাটার্নগুলো দেখতে পেলাম। একটা আয়তক্ষেত্র আকার বসতি, আরেকটা আছে বর্গক্ষেত্র আকার বসতিও দেখতে পাই আমরা এখানে, বর্গক্ষেত্র আকার বসতিও দেখতে পাই, কোনো মাপকে কেন্দ্র করে বর্গাকার ক্ষেত্র বসতি গড়ে ওঠে। তারপরে আমরা বৃত্ত আকার পেলাম, নক্ষত্র আকার পেলাম, ওয়াই আকার পেলাম এবং টি আকার পেলাম। এগুলো হচ্ছে গ্রামীণ বসতির প্যাটার্ন বা নকশা বলতে পারি। এবার কিছু সেন্সাস শহর কাকে বলে। সেন্সাস শহর হচ্ছে জনঘনত্ব, ওই অঞ্চল, কোনো অঞ্চলে যদি জনঘনত্ব 400 জন হয় এবং সেখানকার জনসংখ্যা যদি 5000 জনের বেশি হয়, তাকে আমরা বলবো সেন্সাস শহর। তাহলে সেন্সাস শহর কাকে বলবো, দুটো শর্ত থাকতে হবে। প্রথম শর্ত কি, 5000 জনের বেশি জনসংখ্যা থাকতে হবে, এবং দ্বিতীয় শর্ত হচ্ছে ওই জায়গার প্রায় 400 জনের বেশি জনঘনত্ব, 400 জনের বেশি বা ওর কাছাকাছি থাকলেও হবে, সেটাকে আমরা বলবো সেন্সাস শহর। এইবার মেট্রোপলিস বা মহানগর কাকে বলে। মেট্রোপলিস বা মহানগর হচ্ছে যে অঞ্চলে 10 লক্ষের বেশি জনসংখ্যা থাকবে। কত, 10 লক্ষের বেশি জনসংখ্যা থাকবে, তাকে আমরা বলবো মেট্রোপলিস বা মহানগর। এটা আমি বলতে পারি আমাদের মুম্বাই, কলকাতা, চেন্নাই, এসব মেট্রোপলিস মহানগর। এখন ভারতে প্রায় 53টি মেট্রোপলিস বা মহানগর আছে। কতগুলি, 53। এটা কিন্তু প্রশ্ন দেয় এইগুলো, যে কতগুলি মেট্রোপলিস মহানগর আছে, 53টি। এবং মেগা সিটি, যে অঞ্চলের জনসংখ্যা
50 লাখের বেশি, 50 লাখ থেকে 1 কোটি হবে, 50 লাখ থেকে কত 1 কোটি, সেটা হচ্ছে আমার মেগা সিটি। যেমন আমাদের ভারতের সবথেকে বড় মেগা সিটি হচ্ছে মুম্বাই, আর পৃথিবীর মধ্যে সবথেকে বড় মেগা সিটি কি টোকিও, জাপানের টোকিও। এবং ভারতে 4টে মেগা সিটি আছে। আমাদের ভারতে কয়টি মেগা সিটি? 4টে। এবং মেগা সিটির শহর আমরা কি জানলাম যে 50 লক্ষ থেকে 1 কোটি জনসংখ্যা হবে, সেটাই হচ্ছে আমাদের মেগা সিটি। আমাদের ভারতের বৃহত্তম মেগা সিটির নাম হচ্ছে মুম্বাই, এবং ভারতের 4টি মেগা সিটি আছে, এবং পৃথিবীর মধ্যে সবথেকে বড় মেগা সিটির নাম টোকিও, যেটা জাপানে। রারবান কি? রারবান হচ্ছে গ্রাম। সাপোজ আমি যদি বলি যে একটা গ্রামীণ অঞ্চল এবং এটা একটা শহরে অঞ্চল, এটা গ্রামীণ অঞ্চল আর এটা শহর। এই যে গ্রামটা এবং শহরটা যে জায়গাটা মিলন হয়েছে, এই অঞ্চলটাকেই আমরা বলছি রারবান। বোঝা গেল? তাহলে গ্রাম এবং শহর যে জায়গাটা মিলিত হয়েছে সেটাকে আমরা বলছি রারবান। পৌরপুঞ্জ। পৌরপুঞ্জ কি? বৃহৎ আকৃতির পৌরপুঞ্জকে বলা হয় পৌর মহাপুঞ্জ এটা। আর পৌরপুঞ্জ হলো মূল নগর এবং তার আশপাশে যে নগরগুলো আছে। মূল নগর যেমন আমরা বলতে পারি আমাদের শিলিগুড়ি, এই শিলিগুড়ি শহর এবং তার আশপাশে আমি বলতে পারি জলপাইগুড়ি, দার্জিলিং, ইসলামপুর, এই শহরগুলো, তার আশপাশের শহরগুলোকে নিয়েই হচ্ছে কি আমার পৌরপুঞ্জ। মূল নগরটা থাকবে এবং তার আশপাশের যে সিটিগুলো থাকবে সেইগুলোকে যুক্ত করে আমরা বলছি পৌরপুঞ্জ। তাহলে আমরা দেখে নিলাম যে কনসেপচুয়াল ক্লাসগুলো দেখলাম। এবার কয়েকটি যে প্রশ্নগুলো আমরা তৈরি করছি সেই প্রশ্নগুলো থেকে কয়েকটি ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। পৌরপুঞ্জ শব্দটি প্রথম ব্যবহার করেন প্যাট্রিক গেডেস। ভারতের একটি প্রশাসনিক শহর কি? আমরা জানি আমাদের ভারতের প্রশাসনিক শহর কি? দিল্লি। সর্বনিম্ন গ্রামীণের যে প্রশাসনিক একক, সর্বনিম্ন ভারতের গ্রামীণ প্রশাসনিক একককে আমরা কি বলি? মৌজা। আগেই বলেছি। ভারতের বৃহত্তম মেগা সিটি মুম্বাই। ভারতের কতগুলো মেগা সিটি আছে? ভারতের 4টি মেগা সিটি আছে। এবং যেটা মহানগর, ভারতে মহানগর কতগুলো আছে? 53টি মহানগর আছে। মহানগরের জনসংখ্যা কত থাকতে হবে? 10 লক্ষের বেশি থাকতে হবে। নেক্রোপলিস কাকে বলে? নগরায়নের শেষ পর্যায়ে যেটা যে ধ্বংসাবশেষ থাকে মহামারীর ফলে, সেটাকেই আমরা বলছি নেক্রোপলিস। এই নেক্রোপলিসের অর্থ এটা জানতে হবে মৃত, বা এটা ভূতের নগরে আমরা বলতে পারি। ভারতের একটি সামরিক শহর আমরা জানি ব্যারাকপুর। আমাদের পশ্চিমবাংলার ব্যারাকপুর হচ্ছে একটা সামরিক শহর। একটা যদি বলি যে ধর্মীয় শহর, বেনারস একটা ধর্মীয় শহর। গ্লোবাল সিটি কাকে বলে? যে নগরগুলো বিশ্বের অর্থনীতিকে প্রভাবিত করে, যে নগরগুলো বিশ্বের অর্থনীতিকে প্রভাবিত করে তাকে বলে গ্লোবাল সিটি। দেখো আমাদের পরীক্ষার সময় কিন্তু প্রশ্ন দেওয়া থাকবে এবং তার সঙ্গে 4টে অপশন দেওয়া থাকবে, এমসিকিউ আকারের হবে। যেমন আমি যদি সাপোজ যে কোনো একটাই বলি যে আমাদের প্রশাসনিক শহর কি? দিল্লি দেওয়া থাকলো, তারপরে আমি বলতে পারি শিলং, একটা জম্মু কাশ্মীর, আর একটা বললাম গুজরাট। তাহলে আমরা জানি যে প্রশাসনিক শহর কি এখানে নিউ দিল্লি বা দিল্লি, সেটাকে আমরা টিক মারবো। এইবার শিক্ষার্থীদের সুবিধার্থে আমরা যে নোটগুলো তৈরি করেছি সেই নোটগুলো কি এক লাইনে প্রশ্ন থাকবে। যেমন বলে দিই যে একটি প্রশাসনিক শহরের উদাহরণ কি? উত্তর নিউ দিল্লি। এইভাবে এক লাইন, যাতে তার শিক্ষার্থীদের বুঝতে সুবিধা হয় সেই হিসেবে আমরা তৈরি করেছি। এবং যাবতীয় যা প্যাটার্ন, এরকম ডায়াগ্রাম, চিত্র সব কিছু এর মধ্যে দেওয়া আছে সুন্দরভাবে বোঝার জন্য, যাতে দেখলে শিক্ষার্থীরা বুঝতে সুবিধা হয়। এবং সম্পূর্ণ সিলেবাসটা এই নোটের মধ্যে আছে এবং পরীক্ষায় যাবতীয় যা প্রশ্ন আসবে সব এর ভেতর থেকেই পাওয়া যাবে, এর বাইরে থেকে আসবে না, এটা নিশ্চিন্তে থাকো। এবার যে সব শিক্ষার্থীরা নতুন আমাদের ক্লাস দেখছো, ক্লাসটা ভালো লেগেছে, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের কাছে শেয়ার করো। আর আমাদের সঙ্গে যুক্ত থাকে যাতে পরবর্তী প্রতিনিয়ত যে ক্লাসগুলো আমরা সারি সেই ক্লাসগুলো সবার আগে তোমরা দেখতে পাও। তাই ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।